প্রিয় নেত্রী, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ফিরব আমাদের মূল আলোচনায়। শুরুতেই কথা বলবেন শহীদ আল আমিন সরকারের বাবা, সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম চান সরকার। ওই দিন তার সামনেই তার পুত্রকে নির্মমভাবে খুন করা হয়। তাকেও মেরে মুমূর্ষ করা হয়েছিল। তার মুখ থেকে আমরা ওই দিনের বেদনা বিধুর গল্প শুনব। সাইফুল ইসলাম চান সরকার, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পরিবার, আমার পরিবার। আমি ছোটবেলায় জমি লীগের সভাপতি ছিলাম। তারপর আমি কৃষক লীগের সভাপতি ছিলাম। থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলাম। এখন বর্তমান আমি রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। 4ই আগস্টে আমরা, আমার ছেলে সহ আমরা বাসা থেকে একসাথে খাওয়া দাওয়া করে আমরা পার্টি অফিসে যাই। পার্টি অফিসে যাওয়ার পরে আমাদের ওখানে যা পাই, রায়গঞ্জ থানার কয়েকজন কনস্টেবল এবং ওসি সাহেব, আমরা ওখানে যা আমাদের ছেলেপেলে তখন কিছু উপস্থিত হয়। এদিকে আমরা একটা মিছিল করি। মিছিল করার পরে আমরা পার্টি অফিসের দিকে অগ্রসর হই। পার্টি অফিস যখন তারা অনেকগুলা লোকজন যখন পার্টি অফিস ঘিরে ফেলে, তখন ওসি সাহেব ওখান থেকে তার স্টাফ নিয়ে সে সরে যায়। সরে যাওয়ার পরে আমার ইট পাটকেল দ্বারা আমাদের যখন আহ, আঘাত করা শুরু করে, তখন আমরা পার্টি অফিসের আহ, ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে কিছু সংখ্যক লোক এদিক ওদিক চলে যায় পার্টি অফিসে। তখন আমি যখন পার্টি অফিসের ভিতর থেকে যখন উপর তলায় উঠি, তখন আমার সাথে ছিল টিটু এবং ওই যে চেয়ারম্যান লিটন ওখানে উপস্থিত ছিল। ওরা তখন ওই পার্টি অফিস থেকে যখন বেরিয়ে বাইরে চলে যায়, তখন প্রথমেই আহ, ওখানে ছিল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস। ইলিয়াসকে প্রথম আহ, ওই পার্টি অফিসের সম্মুখেই ওকে মেরে ফেলায়, লাঠি চার্জ করে এবং রামদাও টামদাও দিয়ে কোবায় ওকে ওখানে মেরে ফেলায়। তখন বাড়াই লিটন চেয়ারম্যান, ওকে ওখানে মেরে ফেলায়। আমার সাথে ছিল ওই টিটু, লিটনের চেয়ারম্যানের ভাই। টিটু এবং আমাকে ওই উপরতলায় আঘাত করে আমার মাথায় যখন বাড়ি দিয়ে মাথা ফাটা দেয় মাথা। তারপরে আমার যখন পায়ে যখন কোপ দেয়, পা যখন ফ্র্যাকচার হয়ে যায়, তখন আমার মাথায় যখন বাড়ি দিয়ে যখন আমি সেখানে ওই উপরতলায় মানে কাজ হয়ে পড়ে যাই এবং হাত দিয়ে মাথা চেপে চেপে ধরি। এই মতো অবস্থায় তখন টিটু আমার কাছ থেকে নেমে যায়। নেমে যাওয়ার সাথে সাথে টিটুকেও মেরে ফেলায় এবং আরো লোকজন মেরে ফেলায়। তখন আমি ওই টিটুক মারা দেখেই আমি জ্ঞান হারা ফেলাই। পরবর্তীতে আমার ছেলে ছিল হলো আমার ওই পার্টি অফিস থেকে 100 ফুট ফাঁকে একটা সেলুনে, ওকে ওখান থেকে সেলুনের ভিতর থেকে ওকে শাটার ভাঙ্গা ওকে বাইক করে পরবর্তীতে ওকে মেরে ফেলায়। কিন্তু আমি তো জ্ঞান হারা ফেলাই। ওই ছেলের কথা শুনে আমি জ্ঞান হারাই। তখন আমাকে কিছু ছেলে পেলে ওখান থেকে ধরে, আমি তো হাঁটতে পারি না, পা কবজা কাটা এবং মাথায় ফ্র্যাকচার। ওই অবস্থায় কিছু লোকজন আমাকে হাসপাতালে, রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যায়। ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে এবং আমার ওসি সাহেব এবং টিউনো সাহেব এরা আমাকে বললো যে ওনার এখানে নিরাপত্তা নেই। ওনারা পরের দিন আমাকে ওখান থেকে বগুড়া ট্রান্সফার করে রিয়া মেডিকেলে। ওখানে তো আমি ডাক্তার না পায় আমি তখন একটা ক্লিনিকে ভর্তি হই। সাইড ক্লিনিকে ভর্তি ভর্তি হয়, ওখানে চিকিৎসা করি। তারপরে আমি তো জ্ঞান ফিরে, আমার তো ছেলে মারা গেছে। আমার তো মানে হ্যাঁ। এই দুঃখে আমি আর কি বলবো, আমার বেদনা তো আর দেখাইতে পারতেছি না। আজ পর্যন্ত আমার পরিবার যে অবস্থায় আছে, আমার স্ত্রী বা আমার সন্তান আমরা যে অবস্থায় আছি, আমরা ছোটবেলা থেকে আওয়ামী লীগ করি বিলেই, বঙ্গবন্ধুর আদর্শকে মানি বিলেই, বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে আমি নির্যাতিত অনেকবার, আমি জেল খাটছি। আমাকে অনেক বিএনপির সময় অনেক মামলা হামলা দিয়ে আমাকে জেল খাটানো হয়েছে। আমি জেলও খাটছি। তারপরে এই যে আমি রায়গঞ্জে আমার প্রভাবশালী আমার
পরিবার আওয়ামী লীগ থাকার কারণে, আমার ছেলে একজন স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সম্পাদক থাকার কারণে, এটা প্ল্যান করে এই যে আমাদের 6 জন লোক, দুটা পরিবারকে, কয়েকটা পরিবারকে, মানে তাদের প্ল্যান যে এদের গ্রেফতার করলে আওয়ামী লীগ হয়তো রায়গঞ্জ থেকে নিষেধ হবে, এটাই তাদের প্ল্যান। তা আমি নেত্রীকে বলবো, নেত্রী যেহেতু আমাদের কথা শুনতেছে, আমি নেত্রীর কাছে আমার মানে যেহেতু নেত্রী অনেক আমাদের সে অনেক তিনি মানে লাঞ্ছিত, কেননা তার বাবা মা, ভাই, তারা সব সন্তান, তার তার পিতা মাতা হারায়, আহ, সে আজ পর্যন্ত আমাদের এই আহ, দেশের জন্য তিনি যে রাত দিন পরিশ্রম করে দেশকে যে যে পর্যায়ে এগিয়ে নিয়ে গেছিল, আমি নেত্রীকে এত শোকের মাধ্যমেও নেত্রী অনেক, তা আমরা নেত্রীর, নেত্রী যদি এতটুকু সহ্য করতে পারে, তা আমার ছেলে মারা গেছে, আমি তো আওয়ামী লীগ পরিবার, আমাকে তো সহ্য করতে হবে। নেত্রী দেশে আসুক, আবার নেত্রীর নির্দেশ আমরা মেনে চলবো, এবং আমাদের পরিবার আমরা কোনোদিনও আওয়ামী লীগ ভুলবো না। আওয়ামী লীগের জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। এবং আমার দুঃখ বেদনা আমি বুক ফাটা দেখাতে পারবো না নেত্রীকে। আমি 74-75 বয়সের একজন বৃদ্ধ মানুষ। আমার একমাত্র সন্তান, মানে মনে করেন যে ওই আলামিনটা খুবই একটা মানে ভালো ছেলে ছিল, তার অনেক কর্মী ছিল এই রায়গঞ্জের বুকে, সিরাজগঞ্জ, তার অনেক তার কর্মী বাহিনী ছিল। এই কারণেই তাকে এই হত্যাটা করা হয়। আমিও তো, আল্লাহ পাক আমার যে বাসায় রাখছে, এটা এটা ধন্যবাদ। আমার মাথায় ছিল 30-32টা সেলাই, পায়ে ছিল 20-22টা সেলাই কবজাতে। এগুলো আমি 3 মাস হাঁটতে পারি নাই। আমাকে মানে ওই ইয়েতে ধরে ধরে নিয়ে যা, বা যেখানে যেখানে টয়লেট টয়লেট বাথরুম যা করা লাগে আমাকে, সেগুলো আমাকে 3 মাস আমাকে কষ্ট করে করতে হয়েছে। তা আমি এখন একটু চিকিৎসার মাধ্যমে আমি একটু বেঁচে আসছি। তা আমি নেত্রীর কাছে অনুরোধ করব যে নেত্রী যাতে আমাদের জি। প্রতি পরে একটু দৃষ্টি রাখে, এটাই আমার নেত্রীর কাছে আশাবাদী। এবং হুম, আমার আমি জানি আপনি নিজে কষ্ট পাইছেন, নিজের ছেলে হারাইছেন, এর থেকে কষ্টের আর কিছু নাই। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখ, যে যখন মানুষের জন্য এত কাজ করে দেশে এত উন্নতি করলাম, আর তখন আমার নেতা কর্মীর উপরে এই অত্যাচার, এটা মানে সহ্য করা যায় না। এখানে রায়গঞ্জে কয়জন মোট কয়জনকে হত্যা করছে? 6 জন নেত্রী, 6 জন। কতজনকে হত্যা করছে? 6 জন, ছয় 6 জন। জন একসাথে? 6 জন একই স্পটে, একই দিন, একই সময়। একই দিনে ওই রাত বেলা 11টা 12টার দিকে পার্টি অফিসের সম্মুখেই এই 6 জনকে একসাথে হত্যা করছে, একই টাইমে, শিডিউল টাইম। যারা হত্যা করছে চিনেন তো? থাকবে, আমরা তো এদের একটা আমি তো বিচার জ্ঞান হবে, হারা, চিন্তা করেন না। জ্ঞান হারা হয়েছিল, না, আমার তো আমি মাথায়, বের করবো, আমি খুঁজে আমি বের তো করব। না, আপনি আমি তো চিনবেন না, তখন আপনি তো অসুস্থ ছিলেন, আপনাকে তো আমি আহত জ্ঞান হারা, করছিল। না, এটা বাইর করবো আমরা, আপনি চিন্তা করেন না, সব বাইর করব। আমি সব তালিকা বের করতেছি, ছাড়বো ভিডিও না করা একটা আছে। করে। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, এদেরকে যেন আচ্ছা মতো শাস্তি দিতে পারি। এ, এ, শহীদ যে আলামিন সব সরকারের শহীদ কষ্ট, আলামিন সরকারের আপনি যে বেঁচে আছেন আল্লাহর কাছে আদর করুন। হ্যাঁ নেত্রী, দোয়া করেন, আমি তো বেঁচে আছি, এটাই আপনার কাছে আমার। হ্যাঁ, বলো। এখন সেটাই। এখন শহীদ আলামিন জি। সরকারের মা ফাতেমা বেগম কিছু বলবেন। খালাম্মা, আপনি বলুন। ফাতেমা বেগম। আমি কি বলবো বাবা, আমি কিছু করবে করবে পারবো না। আহারে, আপনি ধৈর্য ধরেন মা, আল্লাহ ডাকেন। এত অন্যায় এত পাপ হবে না। আর বিচার চাই আপনার কাছে। হ্যাঁ, আল্লাহরে দোয়া করেন যেন আল্লাহ আমার সেই তৌফিক দেয়। আমি বিচার অবশ্যই ভালোভাবে করবো, বুঝাই ইনশাল্লাহ দিন করব। বুঝাইছে। এর বিচার চাই এত এত অবিচার, এত অন্যায়। জি, অবশ্যই বিচার করবো। এ, ঠিক আছে। এখন আর কে আছে ওখানে? শহীদের বোন তনিমা আক্তার।
তনিমা। আসসালামু আলাইকুম। আসসালামু জি আলাইকুম। হ্যাঁ বলো। আমি আমি আলামিন সরকারের ছোট বোন তনিমা। নেত্রী, আমার জন্য এত কষ্ট করছে, আমি নিজের চোখে আমার ভাইকে খুন হইতে দেখছি, কিন্তু আমি আমার ভাইকে বাঁচাইতে পারি নাই। যখন শুনছি যে পার্টি অফিসে হামলা করা হয়েছে, সেখানে আমার 4টা ভাই আর আমার আব্বা ওইখানে। আমার পুরো পরিবার হচ্ছে আমলিক পরিবার। ওই জায়গায় আমার 4টা ভাই আর আমার আব্বা ওখানে। যখন আমি শুনি যে পার্টি অফিসে হামলা হয়েছে, তখন আমার ভাই একটা বাসায় ছিল অসুস্থ। আমি আমার ভাইকে নিয়ে যাই। হুম। ওখানে যাওয়ার পরে আমার আম্মা আমাদের পিছে পিছে আমার আম্মাও যায়, কিন্তু আমি আর আমার ভাই আগে স্পটে যাওয়ার পরে আমি অনেককেই যখন ওখানে গেছি দেখি যে আমার চাচাতো ভাই সে বলতেছে আপা আমার আলাইন ভাইকে মেরে ফেললো। তা আমি ওখানে যখন দৌড়ায় কাছে যেতে নেই, আমার পার্শ্ববর্তী এলাকার যারা আমাকে চেনে তারা আমাকে বলতেছে তুমি আর শাহিন যেও না, ওখানে গেলে তোমাদেরকেও মেরে ফেলবে। আমি বলছি যে আমাকে মেরে ফেলুক, কিন্তু ইস, আমার ভাইকে বাঁচা। আমি এত আকুতি উন্নতি করছি সবাই গিয়ে, কিন্তু একটা লোক শুধু আগে গেছে আমার ভাইকে বাঁচানোর জন্য। আমি তার পিছে পিছে যখন যাই, যে দেখি যে আমার ভাইকে রামদাও দিয়ে কোবানো হচ্ছে, আমি ওই টাইমে সেন্সলেস হয়ে যাই। তখন আমাকে ওখান থেকে কয়েকজন হয়তো বা ওখান থেকে আমাকে আর আমার ভাই শাহিনকে, আমার ভাই স্বেচ্ছাসেবক লীগের যে পার্টি অফিস ওখানে নিয়ে আসে। আমি বলতে পারবো না, আমি এখানে আসার পর আমার যখন সেন্স পেরে, তখন আমার ছোট ভাই ফয়সাল, আমার মেজো ভাই, আমার মেজো ভাই সেলিম সরকার, তারপরে অসীম সরকার, এরাও গুরুতর আহত হয়ে তারা আসে। তারা আমাকে বলে যে তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও, আব্বাকে এবং হালামিনকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি হসপিটালে যাই দেখি নেত্রী যে আমার আব্বা একবার রক্তাক্ত দিয়ে, আমার আব্বার পুরো শরীর, মাথা দিয়ে আমার আব্বা কথা বলতে পারতেছে না, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি দৌড়াচ্ছি, আমার আব্বাকে বুকে জড়িয়ে নিছি। আর আমার বিশ্বাস ছিল যে আমার ভাই বেঁচে আছে। আমি দৌড়াই আমার ভাইয়ের যেখানে ইমার্জেন্সি বিভাগে যখন আমার ভাইয়ের চিকিৎসা চলে, তখন আমি চাই আমার ভাইয়ের বুকের উপর আইতল কুশি পড়তেছিলাম, বলতেছি যে আমার ভাই ফিরবে। ডাক্তারকে বলতেছি আমার ভাইকে অক্সিজেন দেন, আমার ভাইয়ের বুকে চাপ দেন, আমার ভাই বেঁচে আছে। ওনারা যখন বুঝতে পারছে যে আমার ভাই বেঁচে নাই, তখন ওরা আমাকে বলতেছে যে তুমি ধৈর্য ধরো, আমরা সবকিছু করতেছি, আলামিন বেঁচে আছে, আলামিনের রক্ত লাগবে। এটা বলতেছে। আমি সবাইকে বলতেছি আমার ভাইয়ের জন্য রক্ত দেওয়ার। ওখানে এতগুলা নেতাকর্মী ছিল যে 60-70 জনের মতো কোবানো, সবগুলাই খালি মাথাতে আঘাত করানো। আমি আমার হুম, বাবার হুম। দিকে একবার এবার দৌড়ে আমার ভাইয়ের কাছে আসি, আমার মা ওই অবস্থা দেখে আমার মা ওখানে সেন্সলেস। আমি এখন কি করবো, ওই সময় আমি কিছুই করতে পারতেছিলাম না। পরে আমি, আমার ভাই যখন বলে যে, ডাক্তার যখন বলে যে আলামিন নাই, তখন আমি আমার ভাইকে কিভাবে নিয়ে আসবো আমার বাপের চোখের সামনে দিয়ে। কারণ আমি জানি যে আমার ভাই তো না, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আমি অন্য কাউকে বলি যে আমার বাবাকে একটু এখান থেকে নিয়ে যান, আমি আমার ভাইকে এখান থেকে আমার বাসায় নিয়ে যাব। তখন আমার বাবাকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় যে আলামিনের অবস্থা খুব গুরুতর, ওকে বগুড়া নিয়ে যাওয়া হবে, বগুড়া চিকিৎসার জন্য। ওই টাইমে আমি, আমার ভাইয়ের ছেলে, আর যে আমার ভাইকে বাঁচানোর জন্য নিয়ে গেছে উনি, আমার খালাতো ভাই, এরা মিলে আমার ভাইকে আমার বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে তার কিছুক্ষণ পরেই ওরা আমার ভাইদেরকে, এই 6টা খুন করা শেষ হওয়ার পরে আমার ভাইয়ের স্বেচ্ছাসেবক লীগের পার্টি অফিসে ওরা জ্বালা পোড়া দিয়ে পুরা ওটাও শেষ করে দেয়। এবং নেত্রী, আমার ভাই একটু পানি খেতে পর্যন্ত চাইছিল ওদের কাছে যে আমাকে একটু পানি দাও, ওর আমার ভাইকে পানি পর্যন্ত দেয় না। তারপরে আমার ভাইয়ের কাপড়ের কাপড়, আমার ফ্যামিলি থেকে কেউ যেতে পারতেছিল না, কারণ আমার 2টা ভাই অলরেডি তারা হচ্ছে আহত। সেলিম সরকার আর হচ্ছে অসীম সরকার, এরা দুজন আহত। আমার আর এক ভাই অসুস্থ, যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, সে অসুস্থ। ফয়সাল, ও তো সেন্সলেস। কারণ আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা হারিয়ে ফেলছি। বাপটাও হসপিটালে, আমার বাপকেও আমরা চিকিৎসা ওখানে ফালাই দিয়ে আসছি অন্য আত্মীয় স্বজনের কাছে। আমার ভাইয়ের লাশের কাপড়টা পর্যন্ত যারা মেরে ফেলে আমার ভাইকে, তারা কাপড়টা পর্যন্ত আমার ভাইকে হানতে দেয় নাই। ওনাকে বলছে যে কাপড় নিতে দিব না, আলামিনের কোনো দাফন কাফন হবে না। তখন ওরা বলছে যে ঠিক আছে, তোমরা এখান থেকে ধানগড়া থেকে তোমরা কাপড় নিতে দিচ্ছ না, তাহলে ওরাও অন্য জায়গায় থেকে কোনো না ভাবে কোনোভাবে ব্যবস্থা করে
ওকে দাফন কাফন করবে, কিন্তু এই কাপড়টা হলে তোমরা নিয়ে যাও, কি করবা, তোমরা তো ওকে মেরে ফেলছো, কাপড় নিয়ে যাও। তখন ওদের মধ্যে থেকে দুই একজন বলছে থাক কাপড় নিয়ে যাক, তারপরে কাপড় দিছে। ওরা এত নির্মম ভাবে আমাদের ফ্যামিলিটাকে অত্যাচার করছে যে 3 দিন পরে আমার ভাইয়ের মাটি হয়। 5 তারিখে যখন আপনি নাই তখন তো আমরা আরো ভেঙে পড়ি মানসিক ভাবে, যে আমরা তো সব হারাইলাম, আমার ভাইকে হারাইলাম, নেত্রীও নাই, আমরা কার কাছে বিচার পাবো। ওরা বিজয় মিছিল করে ওরা আমার বাড়ি পোড়াতে আসে, তখন আমার গ্রামের মেয়ে ছেলেরা যারা ছিল সবাই এত আতঙ্ক, মানে একত্রিত হয়ে আমাদেরকে পাহারা দিয়ে রাখে। তারপরে আমার ভাইকে দাফন কাফন করার পরে তারপরে আমরা বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই, আমার আর ভাইগুলোকে মেরে ফেলবে আমার। আর আমার বাবা তো অসুস্থই ছিল, আমার বাবাকে নিয়ে বগুড়া দৌড়াদৌড়ছে। এমন দুর্ভাগ্য আমার বাবার যে আমার পায়ের শেষ মাটিটা, শেষ দেখাটাও দেখতে পারে নাই, মাটিও দিতে পারে নাই। 40 দিন পরে আমার বাবা আমার ভাইয়ের কবরে যে 1 মুঠ মাটি দিয়ে আসতে পারছে নেত্রী। আমরা এখন এতটাই আতঙ্কিত যে আমার বাসাটা একদম মেন পয়েন্টের দেখে আমাদের বাড়ির উপর সবসময় হামলা করার চেষ্টা। এখনো আমরা আতঙ্কে এত ভয়ে থাকি যে একটু কিছু হইলে পরে মনে হয় যে এই বুঝি আমাদের উপরে অ্যাটাক করবে, কারণ সবসময় ওরা আমাদের ফ্যামিলির প্রতি ওদের যে একটাকে মারছি আরগুলো ওরা আমার বাবা আর আমার ভাইয়ের ছবি পোস্ট করে এবং বলে আলহামদুলিল্লাহ বাপ ছেলে দুইটাকেই মারতে পারছি, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমার বাবা কোনোভাবে বেঁচে যায়, কিন্তু আমার ভাইকে আমরা বাঁচাতে পারি নাই। আমাদের ফ্যামিলিকে এখন পর্যন্ত ওরা আতঙ্কের এর মধ্যে রাখছে। আমরা এই রায়গঞ্জের বুকে যেভাবে ছিলাম আমরা, আমলিকের পরিবারগুলো সেইভাবে ভালো নাই নেত্রী। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দেশে সই সালামতে আসেন এবং আমার এই ভাইগুলার যারা মারা গেছে, ইলিয়াস ভাই, আলম ভাই, টিটু ভাই, লিটন ভাই এবং আমার ভাই সহ প্রত্যেকটা মানুষের বিচার আপনি করবেন। আর আমাদের প্রত্যেকটা পরিবারের ফ্যামিলির উপর আপনার দৃষ্টি রাখবেন, যে আমাদের যেন আর ভাই বোন গুলো আমরা যেন একটু ভালোভাবে বাঁচতে পারি, এইভাবে আতঙ্কে যেন আমাদের সবসময় না থাকতে হয় নেত্রী। আপনার কাছে আমাদের এই জোর অনুরোধ। আর আমি এত ধন্যবাদ। দুঃখ বোধ যে আমি আমার ভাইয়ের এই অবস্থা শুনে আমি আমার যখন শুনছি যে পার্টি অফিসে হামলা, আমার 4টা ভাই, আমার বাবা, আমি আমি ওই ইয়েতেই গেছি যে আল্লাহ কি যে হবে, কিন্তু যা দেখি যে আমার 3টা ভাই কোনোভাবে বেঁচে আসতে পারলেও আমার যে ভাইকে ওদের বেশি টার্গেট ছিল ওকে ওরা বাঁচতে দেয় নাই, অনেকই করে এত নির্মম ভাবে মারছে নেত্রী যে পরে আমরা কিছু ভিডিও ফুটেজ পাচ্ছি, অনেকেই ভিডিও করে রাখছে, সেই ভিডিও গুলো আমরা পরে দেখতে পারছি। আপনার কাছে অনুরোধ, আপনি সহি সালামতের দেশে আসার পরে আমাদের এই ভাইদের মৃত্যুর বিচার গুলো আপনি করবেন, আপনার কাছে এই অনুরোধ আমাদের। ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ করবো। আমার মনে হয় ওই জন্যই বেঁচে আছি, নইলে আমার তো বাঁচার 6 কথা না, ওরা তো আমাকেই মনে আগে হয় যে আমরা মারবে। 8 দিন আমার ভাইকে হারাইছি। কিন্তু বেঁচে গেছি আল্লাহ, হ্যাঁ, আল্লাহ বাঁচার কারণে। চিন্তা করো না, কি জুলুম, এরকম জুলুম আমি দেখি নেই। এত মানুষের জন্য কাজ করলাম, তারপরে এই অবস্থা। যাক, আল্লাহর আমি কাছে সবর করো, আর তো কিছু বলতে পারি না। আহ, মনে হয় যে ভাই আপনার হারাইছো, আর আমি তো সব হারাইছি, আমার 3টে ভাই সব। এখন ওই শহীদের ভাই যিনি ওখানে ছিলেন, আহত হয়েছেন, শহীদের ভাই ফয়সাল আহমেদ সরকার, তিনি একটু তার কথা বলবেন। ভাই একটু সংক্ষেপে একটু বলুন, আপনি আমাদের আরো অনেকে কথা বলবেন তো, খুব সংক্ষেপে বললেন ফয়সাল ভাই। ওয়ালাইকুম। 4ই আগস্ট আসলে আমরা যেরকম 15ই আগস্টকে কালো অধ্যায় মনে করি, আমাদের 4ই আগস্টে এরকম একটা সিচুয়েশন আসবে এটা আমরা কখনো ভাবি নাই। আমরা রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দই আমরা 4 তারিখে মাঠে অবস্থান নিই আপনার নির্দেশ অনুযায়ী, কিন্তু হঠাৎ করে যখন পার্টি অফিসে আক্রমণ হয়, আমার বাবা পার্টি অফিসে আটকা পড়ে, আমার ভাই আর এক জায়গায় আটকা পড়ে, আমরা দাবার খেয়ে আমি ওইখান থেকে আর এক জায়গায় চলে যাই, আমার আরো 2টা ভাই আহত হয় এখানে। আপনার একের পর এক সংবাদ আসতে যে আমার বাবাকে আহত হয়েছে। আমার বাবার বয়স প্রায় 70-75 বছর বয়স।
ওরা যে এরকম নির্মম ভাবে মারছে, এই যে এটা হচ্ছে আমার বাবার ছবি, এইরকম ভাবে মারছে, জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে এরকম ভাবে মারতেছে। না, এই ছাদের না উপরে তো আমাদের সদস্য মানুষের এভাবে মারছে। যাত্রায় আমার ভাই যেটা আলামিন, যাকে মারছে, এই দেখেন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, এইভাবে মাথায় কোপায় আমার মারছে ওরা। এটা হাসপাতালে নেওয়ার পরে এই ছবিটা, এটা ইলিয়াস ভাই যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল রানিং, তার ছবি। তাকে এভাবে পার্টি অফিসের সামনে মাইরা ফালা রাখছে। এখানে আর একজনকে মাইরা ফালা রাখছে, এটা সাবেক ছাত্রলীগের সেক্রেটারি আলম ভাই, তাকে এরকম ভাবে এ মারা ইস, গেছে। এটা সাংবাদিক প্রদীপ কুমার, 6 জনের ভিতরে ইনিও একজন, মারা গেছে প্রেস ক্লাবের ভিতর ঢুকে একে কোবায় মারছে। এটা হচ্ছে টিটু ভাইকে মারছে এরকম। তো আপা আমি যখন শুনতে পারছি আমার বাবাকে মাইরা হসপিটালে পাঠানো হয়েছে, তার 10 মিনিট পরে আমার ভাইকে মেরে ফেলছে ওরা। মারার পরে আমরা তো এখানে ছিলাম না, কিন্তু এই ভিডিও গুলা অনেকেই করছে, আমরা ভিডিও গুলা কালেকশন করতে পারছি, এখন ভিডিওর মাধ্যমে আমরা কিছু লোককে চিহ্নিত করতে পারছি। আমার ভাই এগুলো মারা যাওয়ার চিহ্নিত করে পরে রাখো। ওরা আমার ভাইয়ের পার্সোনাল অফিস, যেটা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ছিল, ওটা পোড়াইছে, ওই অফিস লুট করছে, আমার বাড়ি ভাঙচুর করার জন্য আসছিল। তো আপা আমরা আওয়ামী লীগ পরিবার, আমরা আপনার বাবার আদর্শ এবং আপনার আদর্শই লালন করে রাজনীতি করছি। তো আমরা চাই আল্লাহ পাক অতি দ্রুত আপনাকে দেশে আনুক, আসার পরে আপনি এর বিচারগুলো করবেন। আমার আব্বা তো হাসপাতালে ছিল, ভাই তো মারা গেছে। তা আমার পরিবারের সাথে অনেকেই যোগাযোগ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল্লাহ মুন্না ভাই, সে সার্বক্ষণিক আমার পরিবারের সাথে যোগাযোগ রাখছে। আরো যোগাযোগ হুম, রাখছে আমাদের রায়গঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম ইসাক হোসেন তালুকদারের ছোট ছেলে অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, সেও আমার পরিবারের সাথে অল টাইম যোগাযোগ রাখছে। হুম। আমরা এতটাই ভয়ভীতির ভিতর ছিলাম আপা, আসলে 4ই আগস্ট মানে এখনো মনে হয় যে 4 দিন 5 দিন মতো। এটা আমাদের পরিবার না, আমাদের উপজেলার যে 6 জন মারা গেছে, প্রায় 71 জন, 71 জনকে কোরবানো একা হয়েছিল শুধু মাথায়। আমার ভাই রানিং কাউন্সিলর, ও 4 4 বারের কাউন্সিলর, ও ইউনিয়ন পরিষদে গেছে, ওইখানে ওকে হামলা করছিল, পরবর্তী যে কোনো ভাবে আল্লাহ পাক বাঁচায় নিয়ে আসছে। তো আপা আমরা চাই আপনি দ্রুত দেশে আসেন, ইনশাল্লাহ আপনার যে কোনো নির্দেশনা জি, আমরা আগে আমি যেরকম পালন করছি ইনশাল্লাহ আমরা পালন করবো। আছি, ওই নাম টাম গুলি রাখো, চেহারাগুলি চিনে রাখো, একটারও ছাড়া হবে না। পারলে এখন থেকে ব্যবস্থা নিতে হবে, ইনশাল্লাহ। যেখানে যখন সুযোগ পাওয়া যাবে তখনই নিতে হবে। সেভাবে তৈরি হও, আমরা সেভাবে লোকজন তৈরি করবো, চিন্তা ইনশাল্লাহ। করো না। যাক, এবং তোমরা, খালি দোয়াই করি তোমাদের জন্য। এত জুলুম, এত অত্যাচার, এটা সহ্য করা যায় না। আমরা তো সবই হারাইছি, এর আগে বাপ মা ভাই বোন হারালাম, এবার ঘর বাড়ি সবই হারাইছে। কোনো ওতে আফসোস নাই কি, আমার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের তো একই অবস্থা। ইনশাল্লাহ দিন ফিরবে, ইনশাল্লাহ। চিন্তা করো, দিন ফিরবে। হ্যাঁ, জি আপা। প্রিয় নেত্রী, আপনাকে ধন্যবাদ। এবার কথা বলবেন শহীদ গোলাম সারোয়ার সরকার লিটনের সহধর্মিণী, সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন পারভীন মুনমুন। ইয়াসমিন পারভীন মুনমুন, আপনি নিজেকে আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ। ইস, সকালবেলা, লোকটা ঘুম থেকে উঠে সবার সাথে কথা বললো, নেত্রী।
সবার সাথে কথা বলছে, চেয়ারম্যান হিসেবে সবাই লোকজন এসে কথা বলছে, আমাকে বললো তুমি একটু পরে আসো, আমি একটু আগে যাই বলে হিসেবে গেল। 5 মিনিট না যেতেই খবর আসলো যে পার্টি অফিসে মারামারি, আমাকে বলে তুমি আসো না, খুব গন্ডগোল। আমি তবুও দৌড়ে দৌড়ে আমি অনেক দূর পর্যন্ত যাওয়ার পর আমাকে সবাই বললো যে আপনার যাওয়া যাবে না, গেলে মেরে ফেলবে। আমি বললাম যে না, চেয়ারম্যান বিপদে পড়ছে, আমার ভাইয়েরা সব বিপদে পড়ছে। এর মধ্যে খবর আসলো যে আমার দেবর মারা গেছে, 2 ভাইকে নেত্রী একসাথে মেরে ফেলছে। কি অত্যাচার! নিষ্ঠুর ভাবে খুন করেছে আল্লাহ। আগস্ট মাস কি 15ই আগস্ট আমরা শোক দিবস পালন করি, কিন্তু পুরো আগস্ট মাসে আমাদের শোক দিবস। আমি ফোন করলাম, তুমি কোথায়? বলে আমি আছি, তুমি পার্টি অফিসে এসো না, ভীষণ গন্ডগোল, সবাইকে মেরে ফেলতেছি। আমি বললাম না, আমি আসবো, আমার সব ভাইয়ের, আমার সব সহকর্মী সবাই আসছে, আমিও যাবো। আমি একটু ওই আমার বাসার লোকজন আসছিল, জন্য চা নাস্তা দিতে দেরি হয়ে গেছে, জন্য একটু পরে যাবো। আর এই বলে একসঙ্গে যেতাম সবসময়। চান কাকা জানে, ওই আমার ভাইয়েরা সব জানে, সব সময় একসঙ্গে একসঙ্গে মিছিল মিটিং আলোচনা সবকিছুই আমরা একসাথে করতাম। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, আল্লাহ নিয়ে গেল তাকে। আমাকে শুধু ফোন করে বললো, আমাকে বাঁচতে দিল না, আমি মরে গেলাম, আমি চলে গেলাম, এই কথা বললো। 2 ভাই একসাথে গেলে এক পরিবার থেকে, আমার আমার হাজবেন্ড, আমার দেবর, আপন 2 ভাই, এত নিষ্ঠুর ভাবে কেউ কাউকে খুন করতে পারে? আমি কোনোদিনও জানি না, দেখি নাই, নেত্রী। এই অবস্থা কোনোদিন দেখি নাই। সেই পাকিস্তান এরকম দেখি নাই, নেত্রী। বলে তোমরা তো খুঁজে দেখো না, খুঁজে আমরা তো পাইছি দেখছি। সব। কত দেখতেছি। বলছে টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও, কি চাও তো আমি দিব, তবু জান দিয়ে যাও, তাইনি? তাইনি ওরা, ওরা বলছে টাকা পয়সাও নিয়ে গেছে, সবকিছুই নিয়ে গেছে, নাকি আমার হাজবেন্ড কোনো অসুখ বিসুখ না, সুস্থ মানুষ, এই যে সুস্থ মানুষ, একবারে সুস্থ মানুষ। কত ইচ্ছে ছিল, কত ইচ্ছে ছিল যে তার নেত্রীর সামনে যাবে, নেত্রীর সঙ্গে কথা বলবে। আজ আমার শরীর খাইয়েছে। আমার একটা মেয়ে, আমি কি নিয়ে থাকবো? আমি কেঁদে থাকবো, আমি কিভাবে থাকবো আল্লাহ জানে। দেখছি আমার কোনো ভাই বোন শান্তিতে নেই বাংলাদেশে, কোনো ভাই বোন শান্তিতে নাই। ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, কিচ্ছু এই বিচার হবে, বিচার হবে, একদম বিচার হবে, চিন্তা করো না। আমাদের দেশটা আসলে ঠিক হয়নি। আমি আসছি, আল্লাহ আল্লাহ, পাতা কিছু করতে ধৈর্য ধরো। লাস্টে আমি হাসপাতালে গিয়ে দেখি, হাসপাতালে দেখি মৃত্যু হলো। 2টা ভাই ওরা চলে গেল, আমার আরো ভাইরা একসাথে চলে গেল, আলামিন, ইলিয়াস, আলম, এরা আমার ছোট ভাই। এই রায়গঞ্জ, রায়গঞ্জ আওয়ামী লীগের মধ্যে এই পরিবার ছিল, আওয়ামী লীগ পরিবার। এরা এতই আওয়ামী লীগ ভক্ত, আপনাদের বউ, বোন, জামাই, সব সব বাপ দাদা সব থেকে আওয়ামী লীগ। আমি কি বলবো, আর আমার আর কিছুই বলার নাই। আল্লাহ বিচার করুন, আল্লাহ বিচার ধৈর্য ধরো, তুমি সবর করার কিছু, কি বলবো বলো? করুন। এইভাবে মানুষ মানুষকে মানে নেত্রী, মানুষ তো মানুষের প্রতি দয়া করে,
আমরাও তো দয়া করি, কোনোদিন কাউকে কোনো ধমক দেয়নি, কাউকে কোনো সাথেই করেনি। দল 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 করে সবসময় 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 মনে করেন এখানে ওখানে দৌড়াইছে, ওখানে কিন্তু রাতের রাত নাই দিনের দিন নাই। কয়েকদিন আগে নির্বাচন হয়েছে উপজেলা, আমার দেবর একজন উপজেলা চেয়ারম্যান হয়েছিল, তাকেও কোনো কোনোই দেয়নি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ নেত্রী, আপনি আসেন আপনি দোয়া, আমরা দোয়া করি আপনার জন্য। আপনি আপনি আদেশ করুন, আপনি আবার সুবিচার করেন, আবার আসেন দেশে, আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি নেত্রী। আবার আপনি আপনি তো আসবো, সবাই বিচার খালিদ বিচার করার জন্য আমাদের আসবো। একসঙ্গে এতগুলো লোককে কেমন করে মারলো, কেমন করে মারলো আল্লাহ। উনি মার মাটি দিলে তো পর্যন্ত দিতে দিবে না, কি অবস্থা! মাটি দিতে দিবে না, ধুইতে দিবে না, গাইতে দিবে না, রাস্তায় রাস্তায় মনে করেন সব পাহারাদার, একে আসতে দিবে না, ওকে আসতে দিবে না, আমার ছোট বোন আসবে আসতে দিবে না, তাকে রাস্তায় মনে করেন যে খুবই অবস্থা। আমার বোন বলছে, বাচ্চাদের রেখেছে, বলছে আগে মারেন ওদের, তারপরে আমাকে মারেন, আমার লোক মারা গেছে, আমি যাচ্ছি সেখানে। আসতে দেয় না ওরা, ওরা আসতে দেয় না, ওরা তো নিষ্ঠুর, নিষ্ঠুর। শুরু হলো। আল্লাহ, উফ, সেই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে, সাহায্য নিষ্ঠুর, নিষ্ঠুর। বছর এই যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমি আর আল্লাহ, এক না, আজকে বছর। আজ আজ 50 বছর ধরে আমরা আমাদের এই যন্ত্রণা। বাবার দুটো ছেলে, ছোট ছোট দুইটা আমাদের ছেলে, এক পরিবারে দুই ভাইকে একেবারে শেষ। একসাথে গো। আবার বলে ওই ইস, ভাই কোথায়, ওই ভাই কোথায়, তোর ওই ভাই কোথায়? সব ভাই খোঁজ খবর নেই, আর এক ভাইয়ের মাথা ফাটে দিয়ে, তাকে আঙ্গুল কেটে দিয়ে, তাকে মৃত্যু সজ্জা অবস্থা। সব হাসপাতালে মনে আছে, আমি মনে দেখি পিছনে ফিরে দেখি আলমের লাশ। সব এক অবস্থা নেত্রী, আমরা ভালো নাই নেত্রী, আমরা ভালো নাই, আমরা ভালো নাই, আমাদের ভালো থাকতে দেয় নাই, আমাদের ভালো থাকতে দেয় নাই ওরা, আমাদের আতঙ্কে রাখছে, আমাদের আতঙ্কে রাখছে। আমাদের আরো দেব না, কেউ ঠিক মতো বাড়িতে থাকতে পারে না, কেউ ঠিক মতো বাড়িতে নাই, সবাই এক একজন এক একজন এক এক জায়গায়, এসপিন পারভিন, পুরো গ্রামটাই মুনমুন, একেবারে। আপনি আমাদের সাথেই থাকুন। এখন আপনার ওই দেবরের যিনি শহীদ হয়েছেন ওনাদের পরিবারের কাছে যাই। এবার বলবেন শহীদ গোলাম হাসনাইন সরকার টিটুর সহধর্মিণী, রায়গঞ্জ উপজেলা ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নীলুফা ইয়াসমিন এর কাছে। নীলুফা ইয়াসমিন, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেত্রী, কি বলবো আপনার ওয়ালাইকুম কাছে? আমি কিছু বলার নেই, যা শুনলাম। আমার স্বামী বাড়ি থেকে এবার কি ভালোভাবে বলবো, বের হয়ে গেছে। আর আমি নিজেও তো ভুক্তভোগী বাপ। আমি সুস্থ মানুষ বের করে দিছি, আপনার থেকে বের হয়ে গেছে। ইউনিয়ন পরিষদে মিটিং করছে, মিটিং করে পার্টি অফিসে গেছে, পার্টি অফিসে গেলে আমি হামলা করছে 12টার দিকে, কবে হত্যা করছে, মাথায় এই পরিমাণে আঘাত করছে, 6 ইঞ্চি টিপ হয়ে গেছে, দাঁত চোখ নষ্ট হয়ে গেছিল। আমার দিকে ছোট বাচ্চা, বড় বাচ্চার বয়স 15, ছোটটা 6 বছর চলতেছে। ওরা বাপের কথা বলে না, শুধু বাবা বাবা বলে চিৎকার করে কাঁদে। আমি খুব বিপদের মধ্যে আছি। আমি ভাষা প্রকাশ করে পারবো না, মানুষ এভাবে হত্যা করে। টাকা পয়সা নিয়ে গেছিল, টাকা পয়সা দিয়ে যান, ভিক্ষা চাইছে, আমার যান ভিক্ষা দিয়ে ওরা দেয় নাই।
ওরা আঘাত করছে অস্ত্র দিয়ে, ধারালোর অস্ত্র দিয়ে মাথায় কুপায়া টুপায়া হত্যা করছে। আমার ছোট দেওর জান নিয়ে বাড়ির বাসায় ফিরছে। নেত্রী, আমি দোয়া করি আপনি সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে নিয়ে খায়ের দিক। আপনি দেশে আসুন, দেশের মানুষ ভালো নাই, আপনি বিচার করুন। দেশের মানুষের কষ্ট আমার সংসারের ইনকামের মানুষ নাই, আমি দুটি বাচ্চা ঘরে নিয়ে ঘরে কিভাবে চলবো? হাহাকার। আর সব আপনি তো স্বজন হারা বেদনা বোঝেন, আপনি তো মা বাপ ছেলে কিছুই মেয়ে নাই। কত বড়? আমার বড় ছেলের বয়স 15, ছোট ছেলের বয়স 6 বছর। আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে। ওনারা খুব গ্রামের ভালো মানুষ ছিল। ওনারা কোনোদিন কারো ক্ষতি করে নাই, অন্যায় করে নাই। কোথায় ওরা? রানিং চেয়ারম্যান ছিল, আমার স্বামী রানিং সেক্রেটারি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের। মানুষ মানুষে এইভাবে হত্যা করে আমি কোনোদিন দেখি নাই। আলামিন ভাই, আলম ভাই, ইলিয়াস ভাই, সবাই একইভাবে হত্যা করছে। নীলু নীলুফার ইয়াসমিন, আপনি আমাদের সাথে থাকুন। এবার আমি যাই একটু আপনার ভাইয়ের যে কাছে, শুধু যিনি জুলুম চলছে ওখানে। প্রিয় দর্শক, শহীদ গোলাম সারোয়ার সরকার লিটন ও শহীদ গোলাম হাসনাইন সরকার টিটু, তারা দুইজন সহোদর ভাই। এই দুই শহীদের ছোট ভাই গোলাম মুর্শেদ সরকার বাবু হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন। এখন আমরা তার কথা শুনবো। ভাই বাবু, আপনি বলুন, সংক্ষিপ্তভাবে বলবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো আপা, আমার দুই ভাইকে পাঠিয়ে বসে আমার সঙ্গে হত্যা করেছে। আমার দুই ভাইয়ের লাশ কবরে নেওয়া কেমন আমি কাপে করে নিয়ে গেছিলাম। আমার দুই ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে হবে না আপা। তারপর মামলা হুমকি তামকি নানান আতঙ্কের মধ্যে দুর্বিষহ জীবন যাপন মামলা করছে। মামলা তো দেয় না। না, জি, আর আল্লাহর কাছে খবর করো, দেখি আল্লাহ দিন দেবে। পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে। এই একটাও যেন ছাড়া না তারপরে পায়। কারো আমাদের একটা দোকান ছিল, দোকানটা অপেক্ষার লুট উপরে করে থাকবে না, নেওয়া। যখন সুযোগ পাবার দরকার না। হ্যাঁ জানি, ঘর বাড়ি সব পড়ে গেছে। জি, তো নানান ভাবে হুমকি টুমকি দেওয়া হচ্ছে। মোট কথা আতঙ্কের মধ্যে একটা দুর্বিষহ জীবন যাপন করছে। আমার ছোট ছোট দুটো ভাই, আমার ভাই চলে গেছে। আমি আর কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। আপা, তো দোয়া করি আপনি ফিরে আসেন। আমরা যতদিন আছি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমাদের প্রত্যেকটা ভাই আওয়ামী লীগের কোনো না কোনো ইয়ের সাথে সম্পৃক্ত, বা আমিও থানা যুবলীগের সহসভাপতি। তো এই অবস্থায় জীবন যাপন করতেছি। আমি আশা করি একদিন সুদিন আসবে, আপনি ফিরে আসবেন। আমি আমার দুই ভাইয়ের সুষ্ঠু বিচার আমি আপনার কাছে দাবি করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, ধৈর্য ধৈর্য ধরো, আর কিছু তো বলার নাই। তো বিচার একদিন হবে, এটা চিন্তা করো না। আর কারা করছে নাম জি তালিকা রাখো, চেহারাগুলি ভিডিওতে থেকে বাইসে ভাসে রাখো, একের সাথে সাথে ধরতে হবে। আর জি কত জি, জুলুম অনেক করবে। ভিডিও ফুটেজ আছে, অনেকে আছে এবং কারা এগুলো করছে এইটা আপা আসলে হুম। মূলত দাও নজরুল, থানা আরেকজনকে দাও। আরেকজন। আমরা আমার দুই ভাই সহ চারটা ধন্যবাদ বাবু, ছয়টা বাবু ভাই সব রেখে ধন্যবাদ, রেখে আপনি দাও, আমাদের সব রেখে সাথেই দাও। থাকুন। আমরা পরে আপনার কাছ থেকে এই তালিকা নিয়ে নিব, জেনে নিব। ধন্যবাদ বাবু ভাই, আপনি আপনাদের সাথে থাকুন। আহ, এবার কথা বলবেন শহীদ মেহেদী হাসান ইলিয়াসের মা আনোয়ারা বেগম। খালাম্মা, আপনি নিজেকে আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। মা কেমন আছো? আছে আপনার দোয়া। আপনারা জিজ্ঞেস করতে পারি না আহ, কেমন আছে? আমি তো বুঝি যে আপন জন হারায় বাঁচা কি কষ্টকর, যে জুলুম, যে আচ্ছা, অত্যাচার করলো, আর যেভাবে মায়ের কোল খালি করছে। আমি তো গরিব মানুষ, মা, বিচার আমার একদিন কিছু হবে ইনশাল্লাহ। নাই। সকালবেলা যা ছিল তা লুটপাট করে মানুষ খাইলো, আমাদের আর দিন যায় না। লুট করছে। আমার এই রাসেলের প্রতি লক্ষ্য রাখবো বাবা। বিচার আল্লাহ করবি একদিন, আমরা দেশে আল্লাহ বিচার একদিন আল্লাহ করবি। ওই জি। এ- আল্লাহ। এ- এখন কথা বলবেন শহীদের ছোট ভাই মোহাম্মদ রাসেল রানা। রানা ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি নিজে আহত হয়েছেন। ওর কাছ থেকে আমরা শুনি। ভাই রানা, আপনি সংক্ষিপ্তভাবে বলুন, আমরা অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে। রানা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ওই দিন ঘটনার সময় উপস্থিত ছিলাম। আমি এম, মিছিলে ছিলাম, মিছিল করছি, বাজারের ভিতর গেছি, ব্রিজের দিকে গেছি, কিন্তু আমার ভাই যে ওখানে ছিল এটা আমি তাকে দেখি নাই। শুধু সকালে বাসা থেকে বের হয়েছে এটা আমি দেখছিলাম। তারপর হঠাৎ ওই সন্ত্রাসীরা যখন বলো ভাই। আক্রমণ করে, তখন সব আচ্ছা, নেতাকর্মী পার্টি অফিসে ঢুকে যায়, আমাদের লোকজন বিভিন্ন জন বিভিন্ন দিকে যায়। তো আমাকে সহ আর 4-5 জনকে একটা দোকানদার একটা দোকানের ভিতরে আশ্রয় দেয়, যে আপনারা এখানে থাকেন, এখান থেকে বের হবেন না আমি না বলা পর্যন্ত। তো দোকানে আমরা আটকা থাকি। আমাকে অনেকজন ফোন দেয়, আমার বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করে। তা আমি বলি না, আমার ভাই আসে নাই, অন্য কোথাও মনে হয় গেছে, আমি দেখি নাই। তো এইভাবে কিছুক্ষণ পর পর খবর আসতেছে যে লিটন ভাই মারা গেছে, টিটু ভাই মারা গেছে, আলামিন ভাই মারা গেছে। তো দোকানের সামনে থেকে 2-4 বলতেছে যে ইলিয়াস ভাইকে মারলো। আমি তখন জানতে পারি যে ইলিয়াস ভাই ওখানে আছে। তখন আমি ওখানে পালায় আসছিলাম। আমি আমার বড় ভাইকে ফোন করি যে ইলিয়াস ভাই মারছে, একে নিয়ে হসপিটাল নিয়ে যান। আমি তো বের হইতে পারতেছি না। তো আমি বের হওয়ার অনেক চেষ্টা করছি, ঘরের ভিতর যারা ছিল তারা আমাকে বের হতে দেয় নাই। আমার সামনে আমার ভাইকে মারছে। একটা সময় আমরা যে দোকানের ভিতর ছিলাম ওই দোকানের ভিতরে আপনার দোকানের উপরে হামলা করা হয়, যে বলতেছে যে ভিতরে লোকজন আছে। হুম। যখন
ওই দোকানে এলো পাতারি উম, মানে বাইরে বেরিয়ে শুরু করে। তখন ওই দোকানের ভিতরে একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে আমি আবার ওই সাউন্ডের তালে আমি বাইরের টিন খুলে ফেলি। যখন পিছন দিয়ে বের হইতে যাই, তখন পিছনের কিছু লোকজন ভালো মানুষ ছিল, ওরা বের হতে দেয় না, যে আপনারা বের হবেন না, বের হলে মেরে ফেলবে। তো আপা, আপনি ভালোভাবে দেশে আসেন, দোয়া করি। আর আমাদের এই ভাইদের উম, বিচার করতে হবে আপনার। আমি ওই দিন ওখান থেকে বের হই বিকেল 5টা, এর আগে বের হইতে পারছিলাম না। সবাই জানে যে আমিও মারা গেছি, বাড়িতে সবাই শুনছে। রানা ভাই, এবার আমি একটু যাই আপনার বোনের কাছে। আম, শহীদ মেহেদী হাসান ইলিয়াসের বড় বোন এলিজা পারভিন। আপা, আপনি একটু খুব সংক্ষেপে বলবেন। চলে গেল, চলে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি আপা? হ্যাঁ জি, ভালো। আপনি বলুন, আপনি কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? শোনা যাচ্ছে না কথা। কথা বলি। আপা, জোরে বলতে হবে। হ্যাঁ, আমি জোরে বলবো। হ্যালো আপা, আমার মৃত্যু ভাই, আমার ভাই ইলিয়াস, আমি তার বড় বোন। মাকে এনে রেখে গেছিল আমার বাসায়, মা আমার কাছেই ছিল। মৃত্যুর আধা ঘন্টা আগে ফোন দিল, আপা আমার জন্য দোয়া করেন। ও ভাই, তোমার কি হয়েছে ভাই? আমি বললাম যে, আপা আমি একটু ঝামেলার মধ্যে আছি আপা, আমার জন্য দোয়া করেন। এই বলেই ফোন কেটে দিল। তারপরে খুব চেষ্টা করছি, ফোন ঢোকে নাই। অন্য অন্য সাথে যোগাযোগ করছে, কথা বলছে, আর ফোন ঢোকে নাই। মা এখানেই ছিল, মাকে আর বলি নাই। একের পর এক ফোন আসতেছে, বলতে পারি নাই মা এখানে ছিল, কান্নাও করতে পারি নাই। মাকে জানাই নাই, প্রেসারে রোগী ছিল, হয়তো স্ট্রোক করবে। খুব কষ্ট করেছিলাম, মাকে বলি নাই। 3 দিন পর মাকে জানানো হয়েছে যে আমার ভাই মারা গেছে। বাড়ি থেকে বের হতে পারি নাই। 3 দিন পরে মাকে এখান থেকে নিয়ে যা, ভাইকে তখন তখন করার দিন নিয়ে যা, মাকে জানাইছে যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে মা। মা এখানে আমার বাসাতে রাখছি। ছেলের সঙ্গে সে একদম অসুস্থ হয়ে পড়ছে, শক্তি নাই শরীরে। মাকে খুব ভালোবাসছে, খুব ভালোবাসছে এরকম। জীবনে ধৈর্য সে ধরো, বিয়ে আল্লাহ ডাকো। আল্লাহ। এই কষ্ট কত কষ্ট হবে। 3 দিন মধ্যে কান্না করতে পারি নাই ভাইয়ের জন্য, মার জন্য। তো ইনশাল্লাহ আপনি দেশে আসবেন, আমরা দোয়া করি আপনি ভালোভাবে আসেন। আমার ভাইয়ের জন্য সঠিক বিচার আমরা চাই আপা, আপনি ভালো থেকে দেশে আসেন। হ্যাঁ, দেশে আসবো, আচ্ছা, সব করে বিচার করবো, আর তোমরা তৈরি ইনশাল্লাহ। থাকো। সব কিনে রাখো, আচ্ছা একটারও ছাড়বো না, একটারও আচ্ছা ছাড়বো আপা, না। কিসের বিচার? ওরা যেরকম ইনশাল্লাহ। ভাবে মারছো ওরকম ভাবে করতে হবে। ওইভাবে তৈরি আপনাকে হও। আল্লাহ, আপনাকে আল্লাহ সেই জন্যই বিচার বাইসা করো। রাখছে। ইনশাল্লাহ হ্যাঁ, ওই জন্য বাঁচা রাখছে, হ্যাঁ। আল্লাহ জানে আপনাকে হায়াত দারাজ করে, দীর্ঘজীবী করে, সুস্থ রাখে। এই তো আমাদের জন্য।
এত ভালোবাসছে আপনার দলকে আমার ভাই, জীবনে বিয়ে শাদী করে নাই, যে আমি সময় দিতে পারবো না বউ বাচ্চাকে। রাত 12টায় 1টায় ফিরছে বাসায়। কত বলছি যে একটু বিয়ে করবো, আপাত করবো এই বছর না সেই বছর। জনগণের পিছনে সবকিছু খরচ করছে, কিছু রেখাই যায় নাই আমার ভাই আমার দুনিয়াতে। ভাই মার জন্য কিছুই রেখে যায় নাই, খালি হাতে চলে গেছে আমার ভাই। আচ্ছা, জি এলিজা ভালো পারভিন, থাকুন আপনি আবার সবাই। শ্রদ্ধা নেত্রী। আমি নিজে একজন ভুক্তভোগী। আমি জানি আপনজন হারাবার বেদনা কি। আমি চাই নাই যে এদের আরো বেশি লাশ পড়ুক। আমার মনে হয়েছিল যে আমি সরে গেলে যদি মানুষ ভালো থাকে, ভালো থাকুক। কিন্তু আমি যদি এটা বুঝতে পারতাম যে এইভাবে মানুষ খুন করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, তাহলে হয়তো আমি অন্য ব্যবস্থাই নিতাম। কিন্তু আমি লাশ ফেলা আর এইভাবে মানুষ মারা, এটাই যাতে না হয় সেই চেষ্টাই করছি, কিন্তু দেখলাম উল্টো। যেভাবে তারা প্রত্যেকটা জায়গায় এরকম এক একটা উপজেলায় এত মানুষকে হত্যা করছে। কি আওয়ামী লীগ করলে কি অপরাধটা কি? আরে আওয়ামী লীগের যখন প্রতিষ্ঠা হয়েছে তখন তো এদের জন্ম হয় নাই। এরা কোথায় ছিল? তখন তো বিএনপিরও জন্ম হয় নাই, জাতীয় পার্টি সারা জীবন তারও জন্ম হয় নাই। আর জামাত ইসলামী তো পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে, বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করছে, বরং রাজাকার বাহিনী নিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করে দিছে। আর এদের আচরণ দেখলে মনে হয় সে 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে মানুষ মারতো, এরা সেইভাবেই, মানে তার থেকে বীভৎস ভাবেই মারছে। ওরা তো গুলি করে মারতো, আর এরা পিটিয়ে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে তারপর মারছে। এত জঘন্য ভাবে মানুষ মানুষের উপর অত্যাচার করতে পারে। আমি জানি না এদের আল্লাহ রসুলেরও ভয় নাই। আর এরা এটা ভাবে না যে এভাবে একবার মারলেই সব শেষ হয়ে গেল, আর এভাবে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। এটা হবে না। আজকে তাদের দুঃশাসনে প্রত্যেকটা মানুষ আজকে কষ্ট পাচ্ছে। আর যারা আপনজন হারিয়েছে সেই স্বজনহারা মানুষের কান্না বেদনায় সারা বাংলাদেশের আকাশ ভরপুর। একদিন এর থেকে আমরা মুক্তি পাবোই। আর একটা কথা, এ- এই যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে, এই ছবি দেখে দেখে তাদের চেহারাগুলি সব এখন থেকে রাখতে হবে, যেন এরা একটাও পার না পায়, এবং সেটা করতেই হবে এবার। আমি জানি না বারবার মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গেছি কত দফা, যে বোধহয় আল্লাহ আমাকে দিয়ে কিছু কাজ করাবেন বলে আমাকে বোধহয় এভাবে বাঁচাইছেন, নইলে বাঁচার কথা না। কারণ 15 আগস্টে বাবা মা ভাই সব হারানোর পর আমরা দুই বোন ছিলাম। আর এবারে এই ইউনূস এবং তার গংদের ওইটাই ছিল। আর ওই জামাত ইসলামী যুদ্ধাপরাধী, এদের ওইটাই ছিল যে আমাদের দুই বোনকে শেষ করবে। তো যাক, বেঁচে যখন গেছি, যত দূরেই থাকি আমি কাছেই আছি, মানুষের মাঝেই আছি। আর আমি চেষ্টা করে যাচ্ছি সবার সঙ্গে যোগাযোগ রাখতে। আর আমি কি বলবো, আমি খালি এটুকু বলতে পারি, আমার দিকে তাকান। হয়তো আমি হচ্ছে একমাত্র সান্ত্বনা। বিদেশ বিদেশে বিভুয়ে পড়ে আছি, সে সময় হঠাৎ শুনলাম একদিন মা নাই, বাপ নাই, ভাই নাই, কেউ নাই, দেশ ছাড়া, ঘর হারা। 6টা বছর এইভাবে কাটাতে হলো। আর যখন ফিরে আসছি, প্রতি পদে পদে বাধা, প্রতি পদে পদে হত্যার হুমকি, প্রতি পদে পদে মারার চেষ্টা, গুলি, বোমা, গ্রেনেড, কত রকমের। এমনকি প্লেনে যাচ্ছি, প্লেনে যাতে অ্যাক্সিডেন্ট হয় সেই চেষ্টা। গাড়িতে চললাম, গাড়ির চাকা ছুটে চলে গেল, সেটা দেখে মনে হলো যে কেউ কেটে রেখে দিয়েছিল সেখানে। হত্যার চেষ্টা নানাভাবে। তারপরেও কেন যেন আল্লাহ বারবার আমাকে মানে বাঁচিয়ে রাখে, সেটা আমি চিন্তা করি। বোধহয় এরকম একটা দিন দেখবো। আর এদের এই প্রতিকারটা আমি করেই বোধহয় মরবো। সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, এবং আমি আসবো। আর এদের বিচার নিশ্চয়ই আমি করবো, ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আমার এই সব হারাইছি তো, আমার হারার তো কিছু নাই। এদিকে বাপ মা সব হারালাম, আর এদিকে সব
কিছু। আমাদের তো তেমন কোনো ধন সম্পদ আমরা আমরা আমার বাবাও করেনি, আমরাও করি নাই, মানুষের জন্য করছি। এদেশের ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিছি, যে নিজের ঘর করার আগে তাদের জন্য করব। ঢাকা শহরে তো আমার কোনো থাকার নিজের বাড়ি জমি কিছুই ছিল না। আমরা সেটা চিন্তাও করিনি। আমরা একটাই চিন্তা করছি, আমার দেশের মানুষ ভালো থাকুক। সে দেশের মানুষের জন্য এই 6টা প্রায় 15 বছর 7 মাস একটানা, আর তার আগে তো 96 থেকে 2000 পর্যন্ত কাজ করলাম। মানুষকে অন্তত শান্তি দিতে পেরেছে, মানুষের একটু আশা ভরসা পাচ্ছিল, আর্থিক সচ্ছলতার মুখ দেখছিল। গরিব দুঃখী মানুষদের খাদ্যের ব্যবস্থা, বিনা পয়সা খাদ্য দেওয়া থেকে শুরু করে সব রকম সহযোগিতা করেছি। অথচ আজকে সব বন্ধ। এবং এই একটা সুদখোর, খুনি, জঙ্গি জোর করে ক্ষমতায় এসে সারা দেশের মানুষকে একেবারে মানে মনে হয় যেন মানুষ হত্যা করার মধ্য দিয়েই তার জন্য আনন্দ, এটাই। প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে এজেন্ট রেখেছে, সেখানে তাদের বাসহারা দেয়, তাদের মোটরসাইকেল, তাদের আইফোন। এবং কোথায় আওয়ামী লীগের কারা আছে তাদেরকে খুঁজে বের করো আর হত্যা করো। এটা কিন্তু ইউনূস নিজে করে। নিজে তো একটা চোর, দুর্নীতিবাজ। সে তো নিজের সব মামলা তুলে নিয়ে গেছে, আর সে তার সাথে জুটছে আরো কয়েকজন। কাজে এদের এই দুঃশাসনের অবসান ঘটিয়ে মানুষের জীবনে শান্তি ইনশাল্লাহ ফিরে আসবে। আর আমি নজরুল তোমাকেও ধন্যবাদ জানাই, এবং যারা কাজ করছে তোমার টিম। এই যে এক একটা এলাকায় মানুষের এই কষ্টের ইতিহাস কোনো সংবাদ তো প্রচার করতে দেয় না। প্রত্যেকটা সংবাদপত্র, টেলিভিশন, মিডিয়া, সব জায়গায় ইউনূস তার এজেন্ট লাগিয়ে রেখে দিয়েছে, যে সেখানে কেউ কোনো নিউজ দিলে ভয় দেয়, তোমাকে মেরে ফেলবো, তোমার টেলিভিশন পোড়ায় দেবো, বাড়ি পোড়ায় দেবো, সব পোড়ানোর খেলা। তো ঠিক আছে, যখন সবার ঘর পোড়ানো হয়েছে, তো যারা এগুলি করছে তাদের ঘর কিভাবে থাকে সেটা আমরা দেখবো। তাদেরও ছাড়া হবে না। কাজে আমি এটুকু বলবো, সবাই ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন যে এই দুঃশাসনের হাত থেকে যেন দেশটাকে মুক্ত করে যারা এত বড় অন্যায় করেছে তাদের জন্য বিচারটা করতে পারে আল্লাহর কাছে। এই রোজা রেখে আমি আল্লাহর কাছে সেই দোয়াই শুধু চাই, যে আমার দেশের মানুষের উপর যারা এই জুলুম করেছে, আমার দলের লোকদের উপরে যারা এইভাবে খুন খারাপি করেছে, অত্যাচার করেছে, যারা এইভাবে ছোট্ট শিশু থেকে শুরু করে নারীদের ধর্ষণ করেছে, তার কোনো বিচার করে না। অথচ আইন আমি করে দিয়ে আসছি, ইভটিজিং এবং ধর্ষণের আইন কিন্তু রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি দায়িত্ব পালন করে, যে সে আজ পর্যন্ত কোনো বিচার করতে পারে না। আর আইন উপদেষ্টা আর একটা আসিফ নজরুল, সে বলে আইন করতে হবে। আরে বেটা, আইন তো আছে। সে তো চাই না, সে ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে বলে প্রফেসর, কিন্তু সে জানে না যে আইন ইতিমধ্যে করা আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। পুলিশ হত্যা করছে, তো পুলিশকে দিয়ে কি নিরাপত্তা দেবে? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার থেকে শুরু করে অন্যান্য অফিসারদের পিছনে লেগে আছে, পাসপোর্ট বাতিল করে দেয়, তাদের মামলা দেয়। সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে মামলা, তাদের চাকরি খাচ্ছে। মানে জুলুম, অত্যাচার। সাংবাদিক, তারা তো কোনো কথা বলতেই পারবে না, তারপর যে কত সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তাদেরকে হয়রানি। আর প্রত্যেকটা মিডিয়া সব নিজেদের দখলে নিয়ে নিয়েছে। মানে এইরকম অনাচার, অবিচার, দুঃশাসন সেই 71 সালে, এরপর 75, আর এইবার আমরা দেখতে পাচ্ছি। কাজে এর এর একটা বিহিত ইনশাল্লাহ হবেই হবে, কারণ অত বেশি বাড়াবাড়ি এটা আল্লাহ সইবে না। কাজে রোজার মাসে দোয়া করেন যে এদের হাত থেকে দেশটা মুক্তি পায়। আর আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ। চাই না আপনার জন্য কি করতে পারবো, যাদের হারিয়েছেন তাদের তো আমি ফেরত দিতে পারবো না, তবে আমিও একজন আপনজন হারা, স্বজন হারা। কাজে আপনার ব্যথার সাথী হতে পারি, ব্যথার ব্যথী হতে পারি। আর যেটুকু যার জন্য করা দরকার অবশ্যই বেঁচে যখন আছে আমি করব, সেই দোয়া করেন, আমিও দোয়া করি। ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।